এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে যা হলো, আপনি কিভাবে দেখছেন? মতিঝিলে মব জাস্টিস, যেতে 2 সেকেন্ড লাগবে। বাংলাদেশ ব্যাংকে চরম নাটকীয়তা, মনসুরকে সরাতে কারে ছক, ফাহাম আব্দুস সালামের ক্ষোভ, আ স্যাড ডে ফর বাংলাদেশ। একটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ড কোথায় থাকে? উত্তরটি খুব সহজ, সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে। কিন্তু কি ঘটে যখন সেই হৃৎপিণ্ডে আঘাত হানে চরম বিশৃঙ্খলা? কি ঘটে যখন দেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক সংস্থার ভেতরেই শুরু হয় মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতার শাসন? গত 25শে ফেব্রুয়ারি মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনে সেদিন যা ঘটেছিল তা শুধু একটি ব্যাংকের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছিল না, এটি ছিল দেশের পুরো ফিনান্সিয়াল বা আর্থিক খাতের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত। চারদিক হঠাৎ ছড়িয়ে পড়ে একটি গুজব, ছড়িয়ে দেওয়া হচ্ছে গভর্নর আহসান এইচ মনসুরকে। আর এই একটি মাত্র গুজবের উপর ভর করে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে নেমে আসে চরম নৈরাজ্য। কিন্তু এই ঘটনার পর সবচেয়ে বড় রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক শক ওয়েভটি তৈরি করেছে লেখক, অ্যাক্টিভিস্ট এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। তিনি এই ঘটনাকে সরাসরি দুঃখজনক আখ্যা দিয়ে সদ্য সাবেক হওয়া এই গভর্নরকে ডাকলেন হিরো বা বীর হিসেবে। কেন কেন একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি মব জাস্টিসের বিরুদ্ধে এত তীব্র ক্ষোভ প্রকাশ করলেন? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশ ব্যাংকের ভেতরের সেই শ্বাসরুদ্ধকর কয়েক ঘন্টার ঘটনা প্রবাহ এবং এর পেছনের ভয়ঙ্কর অর্থনৈতিক সমীকরণ। দিনটি ছিল 25শে ফেব্রুয়ারি। বেলা গড়িয়ে দুপুর হতেই বাংলাদেশ ব্যাংকের ভেতরে হঠাৎ করেই বদলে যেতে থাকে দৃশ্যপট। চারদিকে ফিসফাস কানাঘুষা, গভর্নরকে নাকি অপসারণ করা হচ্ছে। এই তথ্যের কোনো অফিসিয়াল ভিত্তি ছিল না, কিন্তু গুজব ছড়াতে তো সময় লাগে না। পূর্ব ঘোষিত কর্মসূচির কথা বলে দুপুরবেলা কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে জড়ো হতে থাকেন কয়েকজন কর্মকর্তা। তাদের লক্ষ্য ছিল গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহর কক্ষ। নির্বাহী পরিচালক, অতিরিক্ত পরিচালক সহ অন্তত 30 জন কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তারা আহসানুল্লাহর কক্ষের সামনে অবস্থান নিয়ে তীব্র স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে কার্যালয় ত্যাগের অনুরোধ জানানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে নিজেদের সহকর্মীদের এই চরম চাপের মুখে শেষ পর্যন্ত ভবন ত্যাগ করতে বাধ্য হন আহসানুল্লাহ। কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি। এই ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই আরেক নাটকীয়তার জন্ম দেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই হঠাৎ করে নিজের কার্যালয় ছেড়ে বেরিয়ে যান তিনি। দেশের অর্থনীতির সর্বোচ্চ অভিভাবকের এমন আকস্মিক প্রস্থান পুরো ব্যাংকিং খাতকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। চারদিকে যখন অপসারণ আর পদত্যাগের খবরের ছড়াছড়ি, তখন মুখ খোলেন আহসান এইচ মনসুর। তিনি কি পদত্যাগ করেছেন? গণমাধ্যমের এই প্রশ্নের জবাবে তিনি যে উত্তরটি দিয়েছিলেন তা বাংলাদেশের আমলাতান্ত্রিক ইতিহাসের একটি ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে। তিনি অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেন, পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে পদত্যাগ করতে। এই একটি বাক্যের গভীরতা অনেক। এটি শুধু একজন অর্থনীতিবিদের বিরক্তি নয়, এটি একটি ভেঙে পড়া সিস্টেমের প্রতি তার এক ধরনের অভিমান। মনে রাখতে হবে, তিনি এমন এক সময় দায়িত্ব নিয়েছিলেন যখন ব্যাংক খাত ছিল লাইফ সাপোর্টে। একটু পেছনে ফেরা যাক। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার যখন পদত্যাগ করে লোকচক্ষুর আড়ালে চলে যান, তখন দেশের ব্যাংক খাত ছিল রীতিমতো ধ্বংসস্তূপ। হাজার হাজার কোটি টাকা লুটপাট, তারল্য সংকট এবং মূল্যস্ফীতির সেই ভয়াবহ সময়ে 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের হাল ধরেছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক এই কর্মকর্তা আহসান এইচ মনসুর। তিনি এসেছিলেন সেবা দিতে। আর সেই মানুষটিকেই যখন মব তৈরি করে বের করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন তা দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য এক চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। গভর্নরের এই আকস্মিক বিদায়ের খবরে যখন অনেকেই নীরব, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বোমা ফাটান লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি যা লিখেছেন তা দেশের সচেতন নাগরিক সমাজের মনের কথারই প্রতিধ্বনি। তিনি আহসান এইচ মনসুরের ভূমিকার ভূয়সী প্রশংসা করে লেখেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে যে মানুষগুলো ধরে রেখেছেন এবং পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন, আহসান এইচ মনসুর তাদের মধ্যে অন্যতম। শুধু তাই নয়, তিনি এই অর্থনীতিবিদকে সরাসরি হিরো বা বীর হিসেবে আখ্যায়িত করেন। ফাহাম আব্দুস সালামের এই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতার বিচার নিয়ে তার তীব্র ক্ষোভ। তিনি লেখেন, এমন একজন ব্যক্তিকে মব তৈরি করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া দুঃখজনক। এতে দায়িত্বশীলতার অভাবের প্রতিফলন ঘটেছে। স্ট্যাটাসের শেষ অংশে তিনি ইংরেজিতে লেখেন, আ স্যাড ডে ফর বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফাহাম আব্দুস সালামের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপির মহাসচিবের মেয়ের জামাই হয়েও তিনি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মেধা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর পক্ষে দাঁড়িয়েছেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, একটি রাষ্ট্র কখনোই মব বা উচ্ছৃঙ্খল জনতা দিয়ে চলতে পারে না। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনা শুধু মতিঝিলের চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। আইএমএফ, বিশ্বব্যাংক এবং বিদেশি বিনিয়োগকারীরা এই ঘটনাকে কিভাবে দেখবে? যেখানে অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের মতো সংবেদনশীল জায়গায় এমন মব কালচার বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে চরম সংকটে ফেলবে। আহসান এইচ মনসুরের মতো একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদকে যদি এভাবে বিদায় নিতে হয়, তবে ভবিষ্যতে কোনো যোগ্য ও মেধাবী মানুষ কি দেশের ক্লান্তিলগ্নে দায়িত্ব নিতে রাজি হবেন? ফাহাম আব্দুস সালামের আ স্যাড ডে ফর বাংলাদেশ হয়তো শুধু একটি দিনের আক্ষেপ নয়, এটি আগামী দিনের এক বড় অর্থনৈতিক এবং প্রশাসনিক সংকটই প্রতিধ্বনি। ধ্বংসস্তূপ থেকে ব্যাংক খাতকে টেনে তোলার যে লড়াই আহসান এইচ মনসুর শুরু করেছিলেন, তার এই অসমাপ্ত অধ্যায়ের পর দেশের অর্থনীতির হাল কে ধরবেন? নতুন সরকার কি পারবে এই মব কালচার রুখে দিয়ে দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য ফিরিয়ে আনতে? রাষ্ট্র কোনো জাদুর কাঠি দিয়ে চলে না। রাষ্ট্র চলে মেধা, শৃঙ্খলা এবং সুদূর প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভিত্তি করে। বাংলাদেশ ব্যাংকের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা এখনো সেই মব কালচার ও হুজুগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারিনি। আহসান এইচ মনসুরের বিদায়, ফাহাম আব্দুস সালামের এই তীক্ষ্ণ সমালোচনা এবং দেশের ব্যাংক খাতের আগামী দিনের সবচেয়ে এক্সক্লুসিভ আপডেট ও ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।